আরে সরো না। না আমি সরবো না, পারলে তুমি আমার উপর দিয়ে চালিয়ে চলে যাও। আমার না অফিসে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ সরো। আমি ততক্ষণ পর্যন্ত সরবো না যতক্ষণ না পর্যন্ত আমি আমার আনসার পাবো। দরকার আমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবো। তুমি যদি সারাটা জীবন এখানে দাঁড়িয়ে থাকো না, তারপর আমার আনসার চেঞ্জ হবে না। সরো। না সরবো না। তুমি যাবে না? না। আরে এটা কি? আমি আমার অ্যান্সার নিয়েই ছাড়বো, এত সহজে আমি তোমাকে ছাড়ছি না। আপনার বাইরে দাঁড়ায় না থেকে ভিতরে যেয়ে বসেন। বাইরে ধুলাবালোর মধ্যে আপনি অসুস্থ হয়ে পড়বেন তো। আমি অসুস্থ হলে তোমার কি? যাও তুমি তোমার ডিউটি করো। নিজের চাকরি বাঁচাতে চাইলে যাও ডিউটি করো, যাও। এটা কোনো কথা হতে পারে? এত কম বাজেট দেওয়ার পরও তারা কি করে টেন্ডারটা আমাদেরকে দিল না, হাতছাড়া হয়ে গেল। স্যার কাজটা আসলে ওরা আমাদের কোম্পানিতে দেবে না বলেই এমন নাটকটা করেছে। নাটক? কি নাটক? স্যার নাটকটা হচ্ছে টেন্ডার ড্রপ করার আগেই ওরা যে কোম্পানিকে কাজটা দেবে বলে ঠিক করেছে, ওরা তাদেরকেই দিয়ে দিয়েছে। আর আমাদের এই টেন্ডার ড্রপ করাটা একেবারেই শো আপ ছিল। একটা সেকেন্ড। হ্যালো বলো। হ্যাঁ তো কি হয়েছে? যে জাহান্নামে যাক, মারা যাক, আমার কি? আমার সমস্যা। আর খবরদার এই বিষয়ে আমাকে যদি আর কোনো রকম কোনো ফোন করেছো তুমি, তোমার কিন্তু আমি একদম ফোন রাখো। স্যার কোনো প্রবলেম? না না, কোনো প্রবলেম না। স্যার হ্যাঁ যেই আমাদের সঙ্গে এই কাজটা করেছে, হ্যাঁ আগামীকালকের মধ্যেই আমি এটা বের করে ফেলবো। হ্যাঁ প্লিজ প্লিজ। স্যার আমি আসছি। হ্যাঁ ওকে। কি? আমি আমার আনসার না নিয়ে যাব না। তোমাকে আমি আগে যে আনসার দিয়েছি, আমার আনসার এখনো ঠিক তাই। আজকের পর তোমাকে আমি কোথাও কোনো রকম কোনো পাগলামি করতে পেরেছি না, তুমি দেখবে তোমার আমি পরিণতি কি করি। এই পরিণতি খুব বাজে হবে। হাসছো কেন তুমি? জারাব, জারাব, স্টপ ইট স্যার। তোমার পাগলামি সহ্য করতে তো না আমার একদম সহ্যের বাপটা ভেঙে গেছে। তুমি প্লিজ আর কোনো রকম কোনো পাগলামি করবো না, তাহলে কিন্তু। যারা কি হয়েছে তোমার? আমি আপনাদের ছেলেকে ভালোবাসি, কিন্তু আপনাদের ছেলে আমাকে। স্টপ ইমো। তুমি আমাকে চুপ করাতে পারবে না। তুমি যতক্ষণ না পর্যন্ত আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে ততক্ষণ পর্যন্ত আমি এসব পাগলামি করব।
আমি তোমাকে কোনোদিনও ভালোবাসবই না। ইমু, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি ওটা স্বীকার করতে চাও না। তোমার এটা না একটা নিতান্তই ভুল ধারণা। তুমি যদি আমাকে ভালো নাই বাসতে, তাহলে আমি বাইরে দাঁড়িয়ে আছি দেখে তুমি অফিস থেকে চলে আসতে না, আর এসে আমাকে ভিতরে নিয়ে আসতে না। নো, ইটস রং। আমার অফিসে কাজ শেষ, তাই আমি বাসায় এসেছি। আর তোমার জায়গায় যদি অন্য কেউ হতো না, আমি একই কাজটাই করতাম। ইমু, যারাকে তোমার একসেপ্ট করা উচিত। মা প্লিজ, এই বিষয়ে আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। ড্রাইভারকে ডেকে ওকে এই মুহূর্তে বাসা পাঠিয়ে দাও। শোনো, মেয়েটাকে নিয়ে ভাবছো? বাবা ওকে নিয়ে ভাবার কিছু নেই। ভাবতেই পারো, আমার মনে হয় ভাবা উচিত, কারণ তোমার তো বয়স কম হলো না। কফি খাও। কি লাভ বলো বাবা, কি লাভ? পৃথিবীতে একা একজন মানুষ সবার মন রক্ষা করে চলতে পারে না, তুমিও পারবে না। তাই আমার মনে হয় এখন তোমার নিজের জন্যই কিছু করা উচিত। আজকে আমাদের অনেক বড় একটা টেন্ডার হাতছাড়া হয়ে গেছে, তুমি জানো? টপিক চেঞ্জ করছো? না, একদম না। এখন বিজনেস নিয়ে ভাববার সময়। যারা মেয়েটাকে নিয়ে তুমি কি ভাবছো? ভাবার কিছু নাই বাবা। আর তুমি মার মতো করে কথা বলছো কেন? বাবা ও আমার চাইতে অনেক ছোট, আর ওর সাথে আমার বয়সের ব্যবধান অনেক বেশি। সে কারণেই তো বলছি, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, এখনো সময় আছে, ভাবো। ও শোনো, লেট হয়ে গেছে বলেই আমি বুঝতে পারি যে পরিণামটা কি। আমি চাই না আমার কারণে আর অন্য কোনো মেয়ের পরিবার ছোট হোক। তাই বলে কি? প্লিজ, এই প্রসঙ্গটা আমরা আজ এখানে শেষ করি। অনেক রাত হয়েছে, তুই যাও শুয়ে পড়। একটু অফিসের কাজগুলোর টেনশন আছে, একটু ভাবতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, থ্যাংকস ফর দ্য কফি। যারা ছাদ থেকে পড়ে যাবে তো, নেমে এসো। আমি সুইসাইড করবই করব। যারা প্লিজ মা, নেমে আয়। ইমু এসে আমাকে যতক্ষণ না বলবে ও আমাকে ভালোবাসে, আমি ততক্ষণ নামবো না। যারা যারা নিচে নেমে এসো, পাগলামি করো না। আমি ইমুকে বলবো তো, ও যেন তোমাকে ভালোবাসে। নেমে এসো বলছি। আঙ্কেল, ইমু এসে আমাকে যখন বলবে ও আমাকে ভালোবাসে, আমি তখনই ছাদ থেকে নামবো। আর না হলে আমি সত্যি সত্যি লাফ দিয়ে দেবো, সুইসাইড করে ফেলবো। কিন্তু নিচে নেমে এসো বলছি। এই, তুমি ইমুকে ফোন করো তো, কোনো একটা বিপদ হয়ে গেলে তো আমরা ঝামেলায় পড়ে যাবো। নেমে এসো, নেমে এসো, যারা নেমে এসো। যারা নামো। কি হয়েছে? দেখ বাবা, দেখ। আরে সার্কাস দেখাচ্ছে না, আর তোমরাও সার্কাস দেখছো তাই না? আমি সুইসাইড নোট লিখে রেখে যাবো যে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। এই দাঁড়া, পাগলামি করো না, নিচে নেমে আসো। আগে তুমি বলো আমাকে যে তুমি আমাকে ভালোবাসো, আর না হলে আমি এখান থেকে লাফ দিয়ে সুইসাইড করব। তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম। এই 5 মিনিটের মধ্যে তুমি যদি না আসো, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি সুইসাইড করে ফেলবো। কি বলছে মেয়েটা? আমি সুইসাইড করবই করব। বাবা টেনশন করো না, ও সুইসাইড করবে। অবশ্যই করব, আমি মরে যাব। সুইসাইড করবে তো কম, তুমি সুইসাইড কম, আমার কিচ্ছু যায় আসে না। আমি এই ব্যাপারে কোনো দায়িত্ব নিতে পারবো না। ও সুইসাইড করতে চাই তো করুক, আমার কোনো সমস্যা নেই। ইমু আমি কিন্তু সত্যি সুইসাইড করব। ইমু আমি কিন্তু লাফ দিয়ে দিলাম। ইমু
সুইসাইড করবে তুমি, তাই না? হ্যাঁ, সুইসাইড করবে। সুইসাইড করা এতটা সহজ না। মুখে বলা যতটা সহজ, করে দেখানো এতটা সহজ না। আনসার শুনতে চেয়েছিলে না তুমি? আমার আনসার হচ্ছে আই হেট ইউ। ইমু, আরে রাখো তোমার জানা ঠিক আছে কিনা? মা, তোমাকে আমি বললাম যে পাগল মেয়েটাকে রাতে বাসায় রেখো না, ওকে ড্রাইভার দিয়ে বাড়ি পাঠিয়ে দাও। তুমি কেন ওকে রাখলে? ইমো, যারা তোকে রিয়েল লাভ করে, কেন মেয়েটাকে বারবার ইগনোর করছিস? কিসের রিয়েল লাভ করে মা? যেটা পসিবল না সেটা কেন বলছো তুমি আমাকে? কেন পসিবল নয়? যারা শিক্ষিতা, স্মার্ট, ওয়েল ফ্যামিলির মেয়ে। বাবা, তুমি কিছু বলো। ও যেটা চাইছে সেটা সম্ভব না, বলো মাকে। কেন সম্ভব নয়? যারা আমার পছন্দের বলে এক কথায় বলে দিলেই তো পারো যে তোমার লাইফের কোনো ডিসিশন নেওয়ার অধিকার আমার নেই, আমার পছন্দ অপছন্দের কোনো ভ্যালু তোমার কাছে নেই। মনিকা, কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? কায়েস, কথা আমি বাড়াচ্ছি না, তোমরা বাবা ছেলে মিলে কথা বাড়াচ্ছ। যারা যদি আমার পছন্দের না হয়ে মা, তুমি কেন এই পাগল মেয়েটার জন্য এই বাড়িতে একটা অশান্তি তৈরি করছো? কেন? ও, আমি অশান্তি করি? আর তোমরা বাবা ছেলে মিলে যেটা করো সেটা শান্তি? ঠিক আছে, তোমাদের আর কোনো ব্যাপারেই আমি আর নেই। এই মনিকা, মনিকা, শোনো, এত কথা বলছো না, তুমি যদি দেখো তাহলে এক দেখাতেই তুমি রিচেক করে দেবে। বাদ শোনো দাদি, ওর আর আমার ভিতরে না বিশাল ভাব হবে না। হ্যাঁ, তা অবশ্য তুমি বন্ধ করোনি, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করতে পারো, সেটা ঠিক, সেটা ঠিক। সুইসাইড করবে তুমি, তাই না? হ্যাঁ, সুইসাইড করবে। সুইসাইড করা এতটা সহজ না। মুখে বলা যতটা সহজ, করে দেখানো এতটা সহজ না। আনসার শুনতে চেয়েছিলে না তুমি? আমার আনসার হচ্ছে আই হেট ইউ। যারা এত রাতে তুমি এখানে? পেছনে কি কি লুকালে তুমি? দেখি। এই, কি পাগলামি করছে? আন্টি প্লিজ, আন্টি আমাকে গায়েস! suicide করতে না, আন্টি আমি বাঁচতে চাই না আন্টি। ইমো, আন্টি প্লিজ। কায়েস, দেখো দেখো কি পাগলামি করছে। কি হয়েছে? এই, তুমি সুইসাইড করবে ঠিক আছে, সেটা আমাদের বাসায় কেন? তুমি তোমার নিজের বাড়িতে যাও, ওখানে গিয়ে দরজা বন্ধ করে এসি ছেড়ে দিয়ে তুমি আরামে সুইসাইড করো না। তোমাকে তো কেউ বাধা দিচ্ছে না। থাক ইমো, অনেক হয়েছে। তুমি যার আর ভালোবাসার কোনো মূল্য দিতে না পারো, তাকে অপমান করতে পারো না। যারাকে এসব করতে তুমি বাধ্য করেছো। মা, তুমি এই পাগলামিকে তুমি ভালোবাসা বলছো? ইমু, তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে না পেলে সুইসাইড করবই। যারা যারা পাগলামি করে না। আমি পাগলামি অবশ্যই করব। আপনার ছেলে আমাকে অনেক অপমান করেছে। যারা বাবা, ওই আমি যার সাথে একটু কথা বলবো, তোমরা ভেতরে যাও।
মনিকা চলো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। তুমি যদি কথা শুনতে নাও চাও তারপর তোমাকে শুনতে হবে। যারা প্লিজ দাঁড়াও। তুমি আমার কথা কেন বুঝতে পারছো না বলো তো? তুমি এই কথাটা কেন বুঝতে পারছো না যে আমি যদি তোমাকে পছন্দ করিও তারপর তোমাকে আমার বিয়ে করা সম্ভব না? আমার দাদি বেগম নূর নাহার চৌধুরী একজন মানুষ যাকে দেখলেই না ভীষণ ভালো লাগে। তার কথা, তার চাউনি হয়তো আমার একটু বেশি পছন্দ, তাই এভাবে বলছি। আমার বাবা আমার দাদির অমতেই লাভ ম্যারেজ করেছিলেন, আর যে কারণে পরবর্তীতে আমার মার সাথে আমার দাদির সিঙ্ক হয়নি। মার পছন্দ একরকম, দাদির পছন্দ অন্য। কত বড় বাড়ি আমাদের, তাই না? অথচ এত বড় বাড়িতে এক ছাদের নিচে আমার দাদির সাথে আমার মা একটি রাতও কাটায়নি। তারপর থেকেই আমার দাদি আর আমার মা বেশ দূরে চলে যায়। আমার দাদি গ্রামে থাকেন আর মা এখানে। দাদি যদি কোনো একটি মেয়েকে পছন্দ করে মা সরাসরি রিজেক্ট করে দেয়, আর মার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে দাদি তাকে না দেখে রিজেক্ট করে দেয়। আর এই দুজনের কারণেই আমার এখন পর্যন্ত বিয়ে করা হয়নি। তোমার দাদি আমাকে পছন্দ করবে না? যেহেতু দাদির সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম, আর তাই আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি তার পছন্দই বিয়ে করব। আন্টি তো আমাকে পছন্দ করে, দাদিও করবে। হয়তো না, হয়তো করবে, আমি জানি না। কারণ এই যে তুমি আমাদের বাড়িতে আছো, এটা কি ঠিক? এমনটা কি হওয়া সম্ভব? এই আচরণটা কি সঠিক? এই ভাবনাটা কি ঠিক? এই সবগুলো প্রশ্ন আমার দাদির মাথায় আসবে, সে মেনে নেবে না। তাছাড়া আমি আমার দাদিকে দেখেছি সবসময় বংশ, আচার আচরণ, ভদ্রতা, নম্রতা, রীতিনীতি, পরম্পরা, সব কিছুকে নিয়েই তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ। তবে আমি একটা কথা ভাবছি। কি? হয়েছে। শহরে থাকলেও এ বংশের আদব লেহাজ কিছুই ভুলনি দেখছি। দাদিমা, এই সবই তো তোমার কাছ থেকে শেখা। মেয়েটিকে ও হচ্ছে সারা, ও হচ্ছে তোমার বুঝতে পেরেছি।
জি এসব কি এখনই এরকম ইশারায়? না 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 দাদিমা কিছু না, মানে আমি আমি বলছিলাম যে এখানে না দাঁড়িয়ে থেকে তোমার পাশে গিয়ে দাঁড়াক, মানে হ্যাঁ তুমি চুপ। তুমি যা বলবে তাই হবে। আমি যা বলবো তাই হবে। তুমি চাইলেও হবে আর চাইলেও হবে। দিনা, জি দাদি, ওদের রুম দেখিয়ে দাও। ঠিক আছে, চলো। যারা শুয়ে পড়েছে, আমি কি করে বলবো দাদি? তুমি তো আমাকে বারণ করেছো ওর সাথে দেখা করার জন্য, এরপর থেকে আমি ওর সাথে একটি মিনিটের জন্য কথা বলিনি। So, আমি জানি না সে কি করছে, কোথায় আছে। খুব ভালো তো যদি ঢাকার ভিতরে চলে যেত। দাদি মেডিসিন নিয়েছেন? হ্যাঁ খেয়েছি সবার ওষুধটা। কি হলো? না 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 না, তুমি আমার পাট টেপার দরকার নেই। শেষে বলবে তোমাকে দিয়ে আমি দাসীবাদীর মতো পা টিপেছি। এসব করো না। না না টিপু, দাদি দাদি আমার ভালো লাগছে। তোমরা আজকালকার সব ছেলেমেয়েরা বাপ মায়ের মুরব্বীদের সেবা যত্ন করতে চাও না, কিন্তু তাদেরও তো বয়স হলে আদর যত্ন সেবার দরকার হয়। তোমরাও একদিন বুড়ো হবে, বুঝবে তখন। যখন ছোট ছিলে বাবা মা তোমাদের ধরে ধরে এত বড় করেছে, সব কাজ তোমাদের হাসি মুখে করে দিয়েছে বাবা মা। তোমরা বুঝতেই চাও না বাপ মায়ের সেই সব কষ্ট, মুরব্বীদের কষ্ট। দাদি আমার একদমই কষ্ট হচ্ছে না, বরং আপনার সেবা করতে পেরে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, করতে চাও করো। ঠিক আছে দাদি, তাহলে আমি যাই, শুয়ে পড়ি। তুমিও যাও। হ্যাঁ, আমি ঘুমিয়ে যাবো। ঠিক আছে। ইমুকে তো চ্যালেঞ্জ করলাম দাদির মন জয় করব, কিন্তু কিভাবে? ইমু যা বলেছিল দাদি তো দেখছি তার চেয়েও অনেক বেশি। টেনশনে তো ঘুমই আসছে না, কি করব?
শোনো, তোমাকে যেমনটা বলেছিলাম সব ঠিকঠাক আছে তো? সব মনে আছে তো? হুম, মনে আছে। কোনো কিছু যেন গড়বড় না হয়, তাহলে কিন্তু একদম শেষ শেষ হয়ে যাবে। কোনো কিছু গড়বড় হবে না, আমি সব কিছু নোট করে রেখেছি। আমার প্ল্যান। ইমরুল, তুমি কি আমার নাম ধরে ডাকলে? ইমরুল, দাদি লুকাও তুমি। এটা কি দাদি? আমি কোথায় যাবো, কোথায় পালাবো, কোথায়? খাটের নিচে। আসছো তো? এই আজকালকার ছেলে মেয়েরা এত লাজ শরমহীন, বেহায়া, ভাবতেও পারি না। দাদি আপনি যা ভাবছেন সেরকম কিছু না। আমি কি ভাবছি আর কি দেখছি সেটা তোমাকে বলে দিতে হবে না। আমি ঠিকই দেখতে পাচ্ছি এবং ঠিকই বুঝতে পাচ্ছি। কান খুলে শুনে নাও, যে কয়দিন এখানে আছো, খবরদার আমি যেন আর এভাবে একসাথে না দেখি, তাহলে আমি আমার ডিসিশন নিয়ে নেব। যাও, নিজের ঘর যাও। দাদি সরি। এখন তো দাদি তুমি এভাবে হাঁটছো কেন? দাদির এখানে এলে আমি অটোই এমন হয়েছে। কেন? দাদি কি তোমাকে অ্যাবনর্মাল হয়ে থাকতে বলেছে? এটা অ্যাবনর্মাল হবে কেন? এটা তার প্রতি সম্মান জানানো। হাহ। এই দাদির মর্নিং ওয়াক শেষ করে আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, নাস্তা বানাও। আমার দাদির কিন্তু 1 মিনিটও লাগবে না, 1 মিনিট লাগবে না তোমাকে রিজেক্ট করে এই বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু দাদি ব্রেকফাস্টে কি খায় সেটা তো আমি জানি না। আমি বলে দেব, সকালবেলা দাদি মর্নিং ওয়াক শেষে প্রথম বাড়ি ফিরে 1 গ্লাস চিরতর শরবত খায়। তার ঠিক 10 মিনিট পর হাতে বানানো গমের রুটি 2 পিস, তেল একদমই থাকতে পারবে না, ডিম পোচ, কুসুম থাকতে পারবে না, কুসুম ছাড়া। আর সব কিছু শেষ হওয়ার 10 মিনিট পর 1 কাপ রং চা, চিনি ছাড়া। কিন্তু আমি তো কখনো রুটি বানাইনি। এই কারণেই বলেছিলাম আমার দাদির মন জয় করা এত সহজ না, শুধু শুধু একটা চ্যালেঞ্জ ছুড়ে ফেলবে। চ্যালেঞ্জ যখন করেছি, চ্যালেঞ্জ আমি কমপ্লিট করবই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি কি কোনো হেল্প করতে পারি? না, লাগবে না। লাগবে তো বটে। গ্যাসের লাইট? ম্যাডাম, শহর থেকে এসেছেন তো, এখানে গ্যাসের চুলা রান্না হয় না, এটা গ্রাম, এখানে লাকড়ির চুলা রান্না করতে হয়। এত বড় বাড়ি তোমাদের, গ্যাসের চুলা নেই? কারণ আমার দাদি লাকড়ির চুলা রান্না ছাড়া খেতে পারে না, তাই
ও আচ্ছা, কিন্তু আমি তো কখনো লাকড়ির চুলা জ্বালাইনি। চুলো তো অনেক পরের বিষয়, আগে এই সবজিগুলো তো কাটতে হবে কাচ 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 করে, সময় কিন্তু অনেক কম। জি। ঠিক আছে, আমি ওখানে আছি, উপভোগ করছি, দেখি যদি কোনো হেল্প লাগে। কোথায় কি আছে? এক্সকিউজ মি, এই ওকে। বুঝেছেন? হ্যাঁ। আরে কি কি করলে এটা? সব ময়দাগুলো নষ্ট করে দিলে। আমি তোর হেল্প করতে চাইলাম। যাও কিন্তু তুমি এক্ষুনি যাও, আমার আর কোনো হেল্প করতে হবে না তোমার। শিওর? যাও। জি দাদি। জনাব ইমরুল কায়েস চৌধুরী, জি দাদি। আপনি সাত সকালে এই রান্নাঘরে কি করছেন? না মানে দাদি, মানে তুমি যা ভাবছো আসলে সেটা না। আমি ঠিক আছে, কিন্তু একটা কথা জেনে রেখো, এই ছেলেদের রান্নাঘরে এরকম ঘুরঘুর করা আমি পছন্দ করি না। চলে এসো। জি দাদি। দাদি নাস্তা করে নিন। তা তো অবশ্যই করব, কিন্তু তার আগে তোমাকে দু একটা কথা বলতে চাই। জি দাদি। তুমি কি জানো না যে রান্নাঘরে কাজ করার সময় চুল এরকম করে খুলে রাখতে হয় না? এখনই বিদেশে শেফরা টুপির মতো পরে। কেন? সরি দাদি। চুল পড়তে পারে খাবারের মধ্যে, তখন তো পুরো খাওয়াটাই আর ভক্তি হয় না যে খাবো। আর স্যান্ডেল পরে, জুতো পরে রান্নার ওখানে, রান্না একটা দেখো খাওয়া আল্লাহর নেয়ামত। এই স্যান্ডেল জুতা পরে কত নোংরা জায়গায় চলাফেরা করছে, সেটা পরে আবার খাবার জিনিস। দেখো বাপু, এই চৌধুরী বাড়ির নিয়ম কানুন আচার ব্যবহার এগুলো কিন্তু অনেক কঠিন মেনে চলা। আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছি, এখনো পর্যন্ত চেষ্টা করছি চালিয়ে যেতে। তুমি বাপু শহরের মেয়ে, এসেছো ঠিক আছে, বেড়াও, তারপর চলে যেও, কারণ এত কষ্ট করা এগুলো তো তোমরা পারবে না, আমি শিওর। তার চেয়ে বরং ফিরে যাও, গিয়ে বাপ মায়ের পছন্দ করা একজন কোটিপতিকে বিয়ে করে বিলাসী জীবন যাপন করো, সুখী হবে। সরি দাদি, আমি জানতাম না। দাদি হয়েছে কি, ওর তো জানা নেই, এবার মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, তবে আমাদের বাড়ির নিয়ম বলে বলছি না, আমি যে কথাগুলো বলেছি এটা সংসারের নিয়ম। সংসারটা যেমন একটা সুখের জায়গা, আনন্দের জায়গা, ভালোবাসার জায়গা, মায়া মমতার জায়গা, সেগুলোকে ধরে রাখতে
একজন মেয়েকে অনেক কষ্ট করতে হয়, তাহলেই সংসারের সুখ থাকে। তবে হ্যাঁ, ভবিষ্যতে যেন এরকম ভুল না হয়। দাদি সরি, আর ভুল হবে না। বসো, তুমি আমাদের সাথে নাস্তা করবে। আর তুমি নাস্তা করেছো দিনা? না, এখনো করিনি। নাস্তা করে নাও, ক্লাস আছে না, ক্লাসে যাও। জি দাদি। আমার না খেতে ইচ্ছা করছে না, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে তো। ধুয়ে নিয়ে এসেছি তো। ঠিক আছে, ওই খাবো। দাদি খাবো। ডিম পোচ, তেল ছাড়া, তেল না, আমি সবজি আছে, সবজি নিয়ে খাবো। সবজি আছে। না জানি যারাকে দিয়ে তোমার মা এবং ছেলে কি কি করাচ্ছে। যারার কি কাজের অভ্যাস আছে? মনিকা, তুমি মাকে নিয়ে সবসময় বেশি কথা বলো। আমার মা তোমার পছন্দ নয়, মা তার মতো আছে। তোমাকে তো কোনো ডিস্টার্ব করছে না, তোমাকে কিছু বলছেও না, তুমি তোমার মতো থাকো। আমি আমার মতো নেই। তোমার মা আমার ছেলেটাকে জাদু করেছে। একদম ফালতু কথা বলবে না। তোমার ছেলে অন্ধ নয়, সে দেখতে পায় যে তার দাদির সাথে কি অন্যায় করা হচ্ছে। আমি ওনার সাথে অন্যায় করিনি, উনি আমার সাথে অন্যায় করছেন। আমার ছেলেকে আমার পছন্দ মতো বিয়ে করাতে পারবো না? ওনার পছন্দ মতো আমাকে বিয়ে করাতে হবে? আমার মা বলেছে এই কথাটা? আমার মা এই কথা বলেনি। এটা তোমার ছেলের জেদ। তোমরা আমার ছেলেটার ব্রেন ওয়াশ করে রেখেছো। ও তো দাদি ছাড়া কিছুই বোঝে না। নাও, চাবিটা ধরো। আলমারিটা খোলো। আমি? চাবি তোমাকে দিয়েছি, তুমি খুলবে। দাদি এত শাড়ি? ইমুর দাদু সব কিনে দিতেন, আর আত্মীয় স্বজনও দিয়েছে। এত শাড়ি কি আর পরা হয়? আমরা তো আর এ যুগের মেয়ে না, প্রতিদিন একটা করে শাড়ি লাগে, চাকরি করি, আবার বেড়াতে যাই। এত তো আর বাইরে টারে যেতাম না। কয়েকটা পরেছে আর সব রয়ে গেছে। আর দেখো, একটা প্যাকেটে 50,000 টাকা আছে। দাদি, টাকা দিয়ে কি হবে? বের করে ইমুকে দাও। ইমু, ওই টাকাটা নিয়ে মসজিদ কমিটির যে চেয়ারম্যান আছেন ওনাকে টাকাটা পৌঁছে দাও। মসজিদের কিছু কাজকর্ম করাতে হবে, আর ফ্যান লাগবে। গরমে মুসল্লিরা কষ্ট পায়, বেশ কয়েকটা ফ্যান কিনতে হবে। ঠিক আছে? জি দাদি। দেখো শাড়ি কোনটা কোনটা পছন্দ নাও, আর এই পাশে গহনা আছে, যেটা যেটা তোমার পছন্দ নিয়ে নাও। এসব কেন দাদি? বাহ, তুমি এত সুন্দর নাস্তা বানিয়ে আমাকে খাইয়েছো, বিনিময়ে আমি তোমাকে কিছু দেবো না উপহার? দাদি, আমি এই প্রথমবার নাস্তা বানিয়েছি, সেটা আপনার পছন্দ হয়েছে, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। দাদি, আপনার দোয়া ছাড়া আর কিছুই চাই না। অনেক দোয়া করি তোমাকে। ডোল, জি। ওকে নিয়ে আমাদের বাড়িটা একটু ঘুরে ফিরে দেখা। কিছুই তো দেখেনি, ঘরে আর রান্নাঘর সব এইটুকু জায়গা।
আসো যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরাণ যাহা চায়। তুমি দাই গো, আমারও পরাণ যাহা চায়। তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরাণ যাহা চায়। তুমি দাই গো, আমারও পরাণ যাহা চায়। দাদি, দাদি, থ্যাংক ইউ দাদি, থ্যাংক ইউ। ইমো, জি দাদি। এদিকে আসো। জি দাদি, আমি কিছু জানি না, তুমি যা বলবে তাই হবে দাদি। সরি দাদি, অ্যাকচুয়ালি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো, তাই আপনাকে জড়িয়ে ধরেছি। সরি দাদি। ইমো শোনো, কালকে দুপুরে দিনাকে দেখতে কিছু মেহমান আসবে। মেয়েটা আমার কাছে বড় হয়েছে, এখন তো ওর একটা ভালো পাত্রস্থ করা আমাদের দায়িত্ব, তাই না? তো ভালো একটা সম্বন্ধ এসছে, ওরা দেখতে চায়। আমি বলেছি ঠিক আছে। আর সেই সাথে আমাদের এলাকার কিছু আত্মীয়স্বজন আর লোকজনও আসবে। ঠিক আছে দাদি, আমি শেফ কল করে দিচ্ছি। না ভাবছি কেন, আমি সবার কাছে যারা রান্নার কথা বলেছি তো, খুব ভালো রান্না করে। এখন আত্মীয়স্বজন খুব ধরেছে আমাকে, ওর হাতে রান্না খাবে। যারাই রান্না করবে অসুবিধা নেই তো। কতজন দাদি? পাত্রপক্ষ আর আমাদের আত্মীয়স্বজন মিলে প্রায় 50 হবে। না না দাদি, অসম্ভব, এত মানুষের রান্না যারা পারবে না। আমি এক কাজ করি, আমি শেফকে ফোন দিয়ে দিচ্ছি এখনই, কালকে সকালবেলা এসে সব না না ঠিকঠাক না করে। না না, দাদি, এটা আমাদের চৌধুরী বাড়ির একটা সম্মানের বিষয় আছে এখানে। সম্মান হোক, সম্মান থাকবে। আমি সবার কাছে বড় মুখ করে যারা রান্নার প্রশংসা করেছি। জি দাদি, কোনো সমস্যা নেই, আমি পারবো। কোনো সমস্যা নেই, আমি পারবো, এত দেখেছো? সহজ না। দেখেছো ও কত ভালো মেয়ে, তোমার মতো না, কামচোর। ঠিক আছে। হায় হায়, সর্বনাশ। হ্যাঁ, গরম পানি পড়ছে। কি হয়েছে দেখি, দেখি কি হয়েছে। আরে হাত কিভাবে, কি দরকার ছিল তো? দেখি দেখি, উঠো উঠো উঠো। কি সমস্যা? দাও।
কিভাবে হলো আস্তে আস্তে কাজ করতে হবে না, সাবধানে কাজ করতে হবে দাদি। এই হাত দাদি দাদি আমার হাত পুড়ে গেছে দাদি, আমি কাজ করবো কিভাবে? তোমার কাজ করতে হবে না, আমি ডাক্তারকে কল করেছি, এসে যাবে। এই বরফ নিয়ে আয় দিনা। ঠিক হবে না দাদি, অনেক জ্বলছে। না কিছু হবে না, কিছু হবে না, কমে যাবে। দেখে বরফ নিয়ে আসি আমি। বসো বসো লক্ষ্মী। ইমু দেখি 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 দাদি কি হয়েছে? কি হয়নি সেটা বলো। কেন মেয়েটাকে এত কষ্ট দিচ্ছ ইমু? আমি কোথায় কষ্ট দিচ্ছি দাদি? ইমু, মেয়েটা সত্যি তোমাকে ভালোবাসে, আর ভালোবাসে বলেই সে আমাদের দেওয়া এতগুলো কষ্টকে, এতগুলো পরীক্ষাকে সে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। দাদি ও কেন খামোকে চ্যালেঞ্জটা ছুড়ে দিল? আমি তোকে চ্যালেঞ্জটা নিতে বলিনি। কে বলেছে? আমি বলেছি? আমি বলিনি তো। ইমু, সত্যিকার ভালোবাসা খুব কম মানুষের ভাগ্যেই জোটে। তুমি তুমি হীরা ফেলে কাঁচকে তুলে নিতে চাও। হীরা চেনো না তুমি। আমি দাদির বিছানায়। মেহমান আসার সময় হয়ে গেছে আর আমি এখানে। মেহমান চলে আসলে কি হবে? আমি তো হেরেই যাবার সাথে সাথে দাদি লোকজনের সামনে ছোট হবে। আই, এগুলো নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? ভিতরে গ্যাসের চুলায় রান্না করার জন্য। ম্যাডাম শহর থেকে এসেছেন তো? এখানে গ্যাসের চুলা রান্না হয়, এটা গ্রাম। এখানে লাকড়ির চুলা রান্না করতে হয়। দাদি দাদি প্লিজ তুমি আমার আমার কথাটা শুনো। ওকে তুমি যা দেখছো, ও একেবারে ভিন্ন একটা মানুষ। ও এরকম না। ও যা করছে না শুধুমাত্র চ্যালেঞ্জ জেতার জন্য করছে। আর আমি ওর হাত থেকে জাস্ট বাঁচার জন্য, ওর পাগলামি থেকে বাঁচার জন্য তোমার এখানে আমি ওকে নিয়ে এসেছি। তুমি কি আমাকে সান্ত্বনা দিচ্ছ না নিজেকে? দাদি তুমি আমার কথা বিশ্বাস করো প্লিজ। আমি ধরে নিয়েছিলাম তুমি ওকে পছন্দই করবে না। আর আমি আমি জাস্ট ওর মানে কি বলবো, আমি নিজে ওর পাগলামি থেকে বেঁচে যাব। ও তোমার আমার সবার দেওয়া সব শর্তকেও মেনে নিয়েছে। সেটাই তো, আমি তো কখনো ভাবতে পারিনি যে ও এটা করতে পারবে। অনেক হয়েছে, এবার এসব বন্ধ করো। তোমার কথা রাখতে গিয়ে আমাকে নিষ্ঠুর আচরণ করতে হয়েছে এই শান্ত নিরীহ মেয়েটার সাথে। আমাকে দিনের পর দিন কত কথা, আমাদের বাড়ির ঐতিহ্য, রীতি নীতি, এই সমস্ত শর্তগুলোর উপর চাপিয়ে দিয়েছি, আর ও একটার পর একটা নীরবে পালন করেছে। ইমু, ও
ও আমাকে রীতিমতো একটা দজ্জাল মহিলা ছাড়া আর কিছুই ভাবেনি। ইমু, আমি কখনোই তোমার পছন্দের বিরুদ্ধে ছিলাম না। আমি শুধু চেয়েছি যে তোমার জীবন সঙ্গী হবে, সে তোমাকে বুঝতে পারবে, তোমার সকল অনুভূতির মূল্য দেবে, তোমাকে ভালোবাসবে। যারা বাহ দাদি, কি চমৎকার প্ল্যান আপনাদের। যারা দাদি, আমি নিজের কানে না শুনলে কখনো বিশ্বাস করতে পারতাম না। আপনি আপনি এত বড় ড্রামা করেছেন আমার সাথে। যারা প্লিজ। কি? আমি তোমাকে ভালোবাসি বলে তোমার মন গড়া পরম্পরার কাহিনী শুনে, বাবা মার শত বাধা সব কিছু না মেনে তোমার কারণে এখানে এসেছি দাদির মন জয় করতে। আমি কিছু সময়ের জন্য তোমার কথা বিশ্বাস করে নিয়েছিলাম। দাদি কোনোদিন ছেলের বউয়ের সেবা যত্ন পায়নি। দাদি সেই কষ্ট দূর করার জন্য তার সেবা করেছি। আমি কখনো রান্নাঘরের দরজায় পর্যন্ত পা রাখিনি। আর দেখো, আমি লাকড়ির চুলায় রান্না করেছি শুধুমাত্র তোমার জন্য। দাদি, আপনি বলতেন শহরের মেয়েরা বড়দের সম্মান করতে জানে না, গুরুজনদের সেবা যত্ন করতে জানে না। গুরুজনরা যদি ছোটদের সাথে এমনটা করে তাহলে কিভাবে পারবে? তুমি দাদিকে কিছুই বলবে না। দাদি কোনো অন্যায় করেনি, যা অন্যায় করার আমি করেছি। সো তুমি সব কিছু আমাকে বলো, দাদিকে কিচ্ছু বলবে না। তোমাকে ভালোবাসাটা ছিল আমার ভুল, আর ভালোবেসে পাগলামি করাটা ছিল আমার অন্যায়। আমি আজ বুঝতে পারছি তুমি আসলে কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। যারা যারা আমার কথা শোনো, দাঁড়িয়ে আছো কেন? ওকে ফেরাও। দাদি, ও খুবই জেদি একটা মেয়ে, ও কারো কথাই শোনে না। ছোট্ট একটা মেয়ে তোমার ভালোবাসার জন্য এত কিছু করতে পারলো, আর তুমি ওকে ফেরাতে পারবে না? তোমার ভালোবাসা দিয়ে ওকে আটকাতে পারবে না? যাও যাও বলছি। ডোন্ট টাচ মি। প্লিজ যারা, আমার কথাটা শোনো তুমি প্লিজ। আর কি শোনাবে তুমি? তোমার আর কোনো মিথ্যা বলা বাকি আছে? যারা, ইমু সত্যি আমাকে ভালোবাসে। ও ছোটবেলা থেকে দেখেছে আমার কষ্টটা কি, আমার অভাববোধটা কি, আর সেজন্যই আমি যে মেয়েকে পছন্দ করব সে মেয়েকেই ও বিয়ে করতে চেয়েছিল। ও তোমাকে একসময় অ্যাভয়েড করতে চাইলো। এখানে আসার পর ও তোমার একনিষ্ঠতা দেখে, তোমার একাগ্রতা দেখে ও সত্যি তোমাকে ভালোবেসেছে। আমার প্রতি ওর মায়া মমতা সব যেন তোমার ভেতর দিয়ে ও পেতে চেয়েছিল, এবং সে পেয়েছে। ও বুঝেছে তুমি কত ভালো মেয়ে। যারা, আমি ওর কথা শুনে তোমার প্রতি সত্যি অন্যায় করেছি, অবিচার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। যারা, আমার দাদি আজ পর্যন্ত কারো কাছে ক্ষমা চায় না, কারো কাছে মাফ চায় না। দাদা, তুমি এটা কি করলে? তুমি ওর কাছে কেন মাফ চাইছো? মাপ চাইলে কেউ ছোট হয়ে যায় না, বুঝেছিস? আমি অন্যায় করেছি, তুই না হয় ছেলে মানুষ, আমি কেন তোর কথা সায় দিয়ে ওর সাথে এত এত আমি ভুলে গেছি। না, আর কোনো ঝগড়াঝাটি না। তোমরা দুজনে এক হয়ে যাও। ঝগড়াঝাটি আমি মরে গেলে তারপরে করবে। উফ দাদিমা, এগুলো বলে না তো প্লিজ। আর তুমি প্লিজ ম্যানেজ হও না। আর কি, সরি তো বাবা, সরি।